আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু উম্মাস কিচেন। আরেকটা নতুন ব্লগিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যাচ্ছি এই ভর দুপুরে রৌদ্রোজ্জ্বল দিনে কেরানীগঞ্জে। আমার সাথে আছে সিগমা এবং সেই সাথে আছে শম্পা আপু। মূলত আমরা শম্পা আপুর বাসায় যাচ্ছি। শম্পা আপুর একটা ফার্ম হাউস আছে খুব সুন্দর, সেখানে শম্পা আপু অনেক দিন ধরেই বলছিল আমাদেরকে বেড়াতে নিয়ে যাবে, কিন্তু এই প্যান্ডামিক সিচুয়েশনের জন্য উনিও সময় করতে পারেনি, আর আমাদের ইচ্ছে থাকলেও যাওয়ার আসলে উপায় ছিল না। আজকে সকালে শম্পা আপু আমাকে ফোন দিয়ে আমাকে জানতে চাইলো যে আমি কি আজকে ফ্রি আছি কিনা। আজকে অ্যাকচুয়ালি আমি ফ্রি ছিলাম, তো তখন মনে হলো যে ঠিক আছে, ফ্রি তো আছি। তখন জানতে চাইলাম কেন। তখন উনি বললেন যে ওনার উঠান বাড়ি নামে যে ফার্ম হাউসটা আছে কেরানীগঞ্জে, সেখানে আজকে বেড়াতে যাব কিনা তার সাথে। মনে হলো আসলে এরকম সুন্দর সুযোগ হাতছাড়া করা যায় না। সিগমাকে ফোন দিলাম, সিগমাও ফ্রি আছে, আমিও ফ্রি আছি। তো আমি সিগমা আবার টিম ধরে একসাথে সবসময় সবখানে যাই। তো সেই কথা মাথায় রেখে দুজনে রেডি হয়ে পড়লাম। শম্পা আপু বাসায় এসে আমাদেরকে পিক আপ করে নিল, আর আমরা এখন যাচ্ছি কেরানীগঞ্জের পথে, উঠান বাড়ির পথে শম্পা আপুর সেই ফার্ম হাউসে। শম্পা আপু কিন্তু বেশ ভালো রান্না করতে জানেন, এবং তিনি আমাকে আজকে দুটো আঞ্চলিক খাবার রান্না করে দেখাবেন। সেই সাথে শম্পা আপুর সাথে অনেক হবে গল্প, আড্ডা, ঘোরাঘুরি। এবং ওনার যে উঠান বাড়িটা, সেটা আমি সবসময় ফেসবুকে দেখে এসেছি, খুব সুন্দর, ভিউটা সুন্দর, কিন্তু আজকে সশরীরে নিজের চোখে সেই ভিউগুলো দেখব। তো পথে যেতে যেতে পথের যাত্রা দেখব, একটু একটু গল্প করব, এবং খুব দ্রুত আশা করি আমরা সেখানে পৌঁছে যাব। তো দেরি না করে একটু পথ ঘুরে দেখতে থাকি, আর সেই সাথে আমরা গল্প করতে থাকি। পথের ভিউ দেখতে দেখতে এখানে গাড়ির ভিউ দেখানো হবে না, সেটা কিন্তু হবে না। আমার সাথে আছে সিগমা আর শম্পা আপু। এবং মজার কথা যেটা হচ্ছে যে দুটো মহিলা মানুষ যদি একসাথে থাকে তাহলে কিন্তু অনেক কিচিরমিচির হয়। আজকে তিনটা মহিলা মানুষ আমরা একসাথে আছি, কত যে কিচিরমিচির। এবং তার থেকেও বড় কথা, প্যান্ডামিক সিচুয়েশনের পরে অনেক দিন পরে আসলে আমাদের সকলের সাথে একসাথে ভাবে দেখা হচ্ছে। সিগমার সাথে তো মাঝে মাঝে দেখা হয় কাজের পারপাসে, ভিডিওগুলো ব্লগিংয়ের পারপাসে, বাট আজকে শম্পা আপুর সাথে অনেকদিন পর দেখা হচ্ছে। এবং আপুর অনেক গল্প শুনবো, সিগমারও অনেক গল্প শুনবো, এবং উঠানবাড়ি যাওয়ার পথে পথে, ঠিক আছে। আর যেতে বেশিক্ষণ লাগবে না, প্রায় মিনিট 10-এর মতো লাগবে। তো তারপরে সেখানে নেমে অনেক গল্প আর আড্ডা হবে। ফাইনালি আমরা চলে এসেছি শম্পা আপুর ফার্ম হাউসে। ফার্ম হাউসটা একদম ছবির মতো সুন্দর, মানে ঢাকার খুব কাছে এরকম ধরনের মজাদার একটা খুব সুন্দর জায়গা পাওয়া যাবে আমি নিজে কখনো ভাবিনি।
সবসময় আমি সাধারণত ফেসবুকে ছবিগুলো দেখেছিলাম, বাট ফাইনালি এখানে চলে আসছি আজকে। খুব সুন্দর গাছে পালায় ঘেরা, তার থেকেও যেটা বড় কথা হচ্ছে যে শহরের মধ্যে একটা গ্রামের আমেজ আছে এখানে। তো এখানে আমরা অনেকটা সময় স্পেন্ড করব, সারাটা বিকাল থাকবো, রান্না বান্না করব। দূরে দেখতেই পাচ্ছেন শম্পা আপু আর সিগমা অলরেডি গল্প ছবি তোলা শুরু করে দিয়েছে, আমরাও শুরু করে দিব। কিন্তু তার আগে ফার্ম হাউসটা আরেকবার খুব সুন্দর মতন কাছে থেকে ঘুরে দেখে আসি। সুন্দর চমৎকার একটা ফার্ম হাউস, বাইরের দিকে এত সুন্দর, এটার ভেতরটা কেমন নিশ্চয়ই সেটা দেখার জন্য কৌতূহল আপনাদের মনেও যাচ্ছে। আসুন এক ঝলকে দেখে নিই এটার ভেতরের অংশগুলো বা ভেতরের জায়গাগুলো দেখতে কেমন। একটা জায়গাতে বেড়াতে আসবো, সেখানে বেড়াতে আসার থেকেও ছবি তোলাটা যেন আমাদের সকলের একটা পার্ট অফ লাইফ হয়ে গেছে। যেটা হয়ে থাকে, আমরা কিন্তু সবাই আজকাল স্মার্টফোন ব্যবহার করি, হুটহাট করে ছবি তোলা শুরু করে দিই। অথচ সেখানে বেড়াতে আসলে সেখানকার চারপাশের ভিউগুলো যে কত সুন্দর, সেগুলো ক্যামেরা বন্দি কিন্তু আসলে কি সহজে হয়? মোটেও হয় না। আবার অনেক সময় এরকমও হয় যে ক্যামেরা বন্দি করতে গিয়ে আমরা আমাদের সুন্দর মুহূর্তগুলোকে হারিয়ে ফেলছি। সেরকম অবস্থা কিন্তু আজকে সর্ট অফ আমার হয়েছে। আমি এসে এখানে আজকে হুটহাট করে সিগমাকে নিয়ে ছবি তোলা শুরু করে দিয়েছি। ছবি তুলতে আমার বেশ ভালো লাগে, ছবি তুলে দিতেও আমার বেশ ভালো লাগে, কিন্তু এই ছবি তোলার ভিড়ে আমরা আমাদের হ্যাপিনেসকে বা আমাদের ছোট ছোট ইচ্ছেগুলোকে বা সুন্দর সুন্দর ভিউগুলোকে হারিয়ে ফেলছি না তো? এই কথাটা কিন্তু সবসময় আমার মাথায় আসে। কিন্তু তারপরও কোনো ভালো সুন্দর জায়গায় গেলে মনে হয় যে ফেসবুকে এই ছবিটা আপডেট করব কিংবা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব, সেই অস্থিরতায় সেই সব ইস্যুগুলোকে মাথায় রেখে হুটহাট করে ছবি তোলা যে শুরু করে ফেলি, তার ফলে যেটা হয় যে মোমেন্টগুলো আমি হুটহাট করে হারিয়ে ফেলছি। মানে চাইলেও তো এই মোমেন্টগুলো আর ফিরে আসবে না। আর এই ক্ষণগুলোকে আসলে রিয়েলাইজেশন করতে হবে এখানে এসে ফিল দিয়ে। তো এই ফিলগুলো তো আসলে ছবিতে দেওয়া পসিবল না, বাট তারপরও ছবি তুলতে হয়। এটা একটা ট্রেন্ড, এটা একটা বলা যায় যে ক্ষণিকের জন্য আমরা মুহূর্তগুলোকে সুন্দর মতন ফ্রেমে বন্দি করে রাখছি, সেটা হোক সোশ্যাল মিডিয়ার জন্য, সেটা হোক নিজের জন্য। যাই হোক, কথা বন্ধ করে আবার আমি পোজ দিয়ে সিগমার সাথে ছবি তোলা শুরু করে দিই। লাঞ্চ, এখানে মজার মজার অনেক কিছু লাঞ্চের আয়োজন করেছে শম্পা আপু। তো এখান থেকে যদি শুরু করি, সাদা ভাত আছে, তার সাথে আছে ভর্তা আছে। এটা হচ্ছে চান্দা ভর্তা, এটা হচ্ছে কালিজিরা ভর্তা, এটা যেন ইলিশ মাছের লেজের ভর্তা, লাল মরিচের ভর্তা আছে, সরিষা ইলিশ আছে, দেশি মুরগির ভুনা, এটা হচ্ছে বিয়েবাড়ির রোস্ট, ইয়াম ইয়াম, আমার তো জিভে জল চলে আসছে, বেগুন ভাজি, কাচ্চি বিরিয়ানি আছে, এবং আছে হচ্ছে ডাল, এবং এটা হচ্ছে স্যালাড। এবং এই ডাবগুলো উনি কিন্তু একদম গাছ থেকে পেড়ে এনে একদম সার্ভ করছে আমাদেরকে। সো এই ডাবের ভেতরে কোনো ভেজাল নেই, সেটা আমরা বুঝতেই পারছি। সো দিস ইজ দ্য ওভারঅল আউটকাম অফ আওয়ার টুডেস লাঞ্চ শম্পাপুর এই ফার্ম হাউসে, উঠান বাড়িতে। তো এখন আমার হচ্ছে খাওয়ার সময় হয়ে গেছে, আমি এখন লাঞ্চটা করে ফেলবো, দেন তারপরে আবার কথোপকথনে ফিরে আসবো।
পেন্ট, শম্পাপুর রিক্সা পেন্ট খুব পছন্দ, রিক্সা সব কিছু ওনার পছন্দ। ওনার যে বাসার যে আসবাবগুলো দেখেছি সেগুলোতে কিন্তু খুব সুন্দর সুন্দর রিক্সা পেন্ট দেখা যাচ্ছে। ইভেন ওনার রিক্সা এত পছন্দ যে ওনার যে ক্লাসমেটরা আছে তাকে একটা রিক্সাই কিনে গিফট করে ফেলেছে। নট অনলি দ্যাট, উনি যে শাড়ি আজকে পরে আছে সেই শাড়ির মধ্যেও কিন্তু রিক্সার পেন্ট করা আছে। আবার ওনার যে সানগ্লাসটা সেটাতেও রিক্সা, মানে রিক্সা রিক্সা রিক্সা। তো সেই রিক্সা কেন শম্পাপুর এত পছন্দ, এবং ওনার যে ডিনার কিংবা লাঞ্চের যে সার্ভিং প্লেট গ্লাস সব কিছু সেখানেও কিন্তু রিক্সা পেন্টের একটা ছোঁয়া। তো সেই রিক্সা পেন্টের ছোঁয়া কেন, রিক্সা কেন এত পছন্দ, সেই গল্প শম্পাপুর কাছ থেকে জানবো। আপু, রিক্সা কেন এত পছন্দ? আসসালামু আলাইকুম সবাইকে। আসলে রিক্সার প্রতি আমার ছোটোবেলা থেকে একটা আগ্রহ ছিল। তো রিক্সার পিছনে যে আর্ট, মানে এটা খুব যত্ন সহকারে খুব ভালো লাগতো আর্টগুলো দেখতে। তো আসলে এই আর্টগুলো তো এখন ওইভাবে দেখা যায় না। তো দেখা যায় যারা রিক্সা পেন্ট করে তারা খুবই এখন কষ্টে আছে। তো আমার যেটা উদ্দেশ্য ছিল, আমি যাকে দিয়ে রিক্সা পেন্টটা করাই, যারা রিক্সা পেন্টার আমার যার কাছ থেকে নেই, যিনি উনি করেন, উনি পুরো প্রফিটটা রিক্সা পেন্টারদেরকে দিয়ে দেন। তো ওনার সাথে আমি সবসময় সংযুক্ত থাকি। আমার এখন এটা একটা হবি শখ হয়ে গেছে রিক্সা পেন্ট জমানো, যে কোনো কিছুতে রিক্সা পেন্ট আমার খুব পছন্দ। এবং আমি ওনার কাছ থেকে নিয়ে একটা কারণে, কারণ উনি পুরো প্রফিটটা রিক্সা পেন্টারদের দিয়ে দিচ্ছে। তো এখানে একটুখানি ওদের একটুখানি সহযোগিতাও করা হলো। আর আমার রিক্সা পেন্ট আমাদের ঐতিহ্য, এটাকেও আমি ধরে রাখতে চাই। কারণ আমার এই বাড়িটা হচ্ছে উঠান বাড়িতে, আমি যেটা চাই, আমি চাই আমার দেশীয় লোকজ যে সংস্কৃতি যেগুলো আছে আমি সেগুলোকে তুলে ধরবো, ধাপে ধাপে তুলে ধরবো। তো রিক্সা পেন্ট খুব পছন্দ করি, এর জন্য রিক্সা পেন্টের সব কিছু এখানে রাখি। আপনার শাড়িটাও রিক্সা পেন্ট? আমার শাড়িটাও রিক্সা পেন্ট। আর আমাকে রিক্সাটা দিয়েছে আমার বন্ধুরা, আমার স্কুলের মতিঝিল মডেল হাই স্কুলের আমার 94 ব্যাচের ফ্রেন্ডরা। কারণ ওরা জানে রিক্সা পেন্টের প্রতি আমার অন্যরকম একটা আগ্রহ আছে। তো ওরা আমার ভালো লাগাটা জানে বলে ভালোবেসে এই রিক্সাটা আমাকে ওরা গিফট করেছে। তো এটা নোটেড হয়ে গেল যে ওনাকে যারা চিনে, আমরা নেক্সট টাইম রিক্সা তো অলরেডি গিফট করা হয়ে গেছে। আচ্ছা, আমার সানগ্লাসটাও রিক্সা পেন্ট। ওনার সানগ্লাসটাও রিক্সা পেন্টের ছিল, এবং এটা ছিল সবচাইতে মজার একটা জিনিস আমার মনে যেটা হয়। এবং এই ফাঁকে আমরা দেখে ফেলি ওনার আর কি কি রিক্সা পেন্টের আছে। আমরা কিন্তু শম্পাপুর উঠান বাড়িতে আছি, মানে ওনার ফার্ম হাউসে আছি। এতক্ষণ খাওয়া দাওয়া হলো, ঘোরাফেরা হলো, এখন কিন্তু মূল সেগমেন্টে আমরা চলে যাচ্ছি, মানে রান্না বান্নায় চলে যাচ্ছি। শম্পাপু, কি রান্না করে দেখাবো? আসলে আমি ঢাকার মেয়ে। আমার এটা হচ্ছে আমার নানা বাড়ি। তো এই এলাকাটা হচ্ছে বিক্রমপুর, কেরানীগঞ্জ, মুন্সিগঞ্জ, এই জায়গাটা হচ্ছে কেরানীগঞ্জ, পাশাপাশি এলাকা। এখানে খুব প্রিয় একটা খাবার হচ্ছে বউ ভাত বা খুদের ভাত, চালের খুদ দিয়ে সেটা রান্না করা হয়, এবং এটা খুবই সুস্বাদু একটা খাবার, এটা ট্রেডিশনাল খাবার। তো এই খাবারটা এখন দেখি ঢাকাও খুব জনপ্রিয়। তো আমি এই বউ ভাত বা খুদের ভাত যাকে বলে, আমি এই রান্নাটা করে দেখাবো। আচ্ছা, কি কি লাগছে যদি একটু কষ্ট করে আমি একটু বলি। আমি এখানে 2 পট চাল নিয়েছি, খুদি চাল। আমি এখানে হাফ কাপ তেল নিয়েছি, সরিষার তেল। ওকে, ঠিক আছে। আমি এখানে কয়েকটা শুকনো কাঁচামরিচ নিয়েছি, হাফ কাপের মতো হচ্ছে রসুনটা একটু বেশি দিতে হবে, তাহলে টেস্টটা বেশি আসবে। আর বড় করে কাটা একটু পেঁয়াজ, আর একটু লবণ, আর গরম পানি। গরম পানি হচ্ছে জাস্ট চালের ডাবল। 2 কাপ চাল নিয়েছি, তার সাথে 4 কাপ গরম পানি। ওকে, এখন আমি রান্নাটা বসাবো। হ্যাঁ শিওর আপু। আর হচ্ছে চালের হাঁড়িটা অন করে দিতে হবে না? হাঁড়িটা অন করে দিলাম, কড়াই আছে। আমি এখন তেলটা দিয়ে দিব। আচ্ছা আপু, আমি আপনাকে সাহায্য করছি। আমি আপনাকে আমি দিব। হ্যাঁ, একটু কম দেন, আর একটু দেন। হ্যাঁ, ঠিক আছে, আন্না। ওকে, ঠিক আছে। আমরা কতটুকু কি মেজারমেন্টে দিচ্ছি? হাফ কাপ আমি সরিষার তেল দিলাম। আচ্ছা, ওকে। রসুনটা আপনার ইচ্ছা মতো আপনি হাফ কাপের বেশিও দিতে পারেন, তবে 1 কাপের বেশি না। আমি রসুনটা ছেড়ে দিচ্ছি এখন। আমি একটু বেশি করে রসুন দেবো, রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে। আর যারা রসুন খেতে পছন্দ কম করে তারা তো কম রসুন কম দেবেন, বাট রসুনটাই এটা মেন হচ্ছে। হ্যাঁ, খুদের ভাতে মেন হচ্ছে রসুনটাই মেন। আর আমি একটু বড় করে একটু কাটা একটু এই যে কয়েকটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমরা প্রত্যেকটা কতটুকু মেজারমেন্টে দিচ্ছি সবকিছু কিন্তু ডিসপ্লে বলে দিচ্ছি, উঠে যাচ্ছে। তো ওখান থেকে আপনারা মেজারমেন্টগুলো নিয়ে কিন্তু খুব সহজেই বাসায় বানিয়ে ফেলতে পারেন এই বৌখুদি ভাত বা খুদের ভাত যেটাকে বলে। তো এখন আপু যেটা রসুনটা একটু হালকা একটু লাল হয়ে আসলে দেন আমি একটু কয়েকটা শুকনো মরিচ আস্ত, আচ্ছা, ভাঙবো না,
আস্তে আস্তে আমি অনেকগুলো শুকনো মরিচ দিয়ে দিব। এই রান্নাটা আপনি কার কাছ থেকে শিখেছিলেন? এটা অ্যাকচুয়ালি আমার নানু খুব ভালো রান্না করতো, তারপর আমার মা অনেক করতো, আমার মার কাছে আমি শিখেছি। মাশাআল্লাহ। এবং এখানেও একটা গল্প আছে। আমার মা মানে আমার মা যতদিন বেঁচে ছিলেন আমি কয়েকটা জিনিস করতাম না, একটা হচ্ছে বউ ভাত আর একটা হচ্ছে ভর্তা আর সবজি। তো আমার মা যখন হসপিটালে, উনি তখন রান্না করতে পারেন না, তো উনি আমাকে বললো যে আমি একটু বউ ভাত খেতে চাই। তখন আমার মার কাছে আমি ভালোভাবে জিজ্ঞাসা করলাম, মা কীভাবে এটা করবো? তো আমার মা বললো এবং আমি রান্না করলাম এবং আমার মা বউ ভাতটা খুব তৃপ্তি নিয়ে খেলো। তো ওই থেকে আমার আসলে খুদের ভাতটা রান্না শুরু। এবং মা খেয়ে বললো যে তুমি আমার সাথে অনেক ভালো করেছো। তো আমার বউ ভাত রান্না করতে গেলে মায়ের কথা খুব মনে পড়ে, কারণ আমার মা খুব ভালো রান্না করতেন এবং উনি খাওয়াতে পছন্দ করতেন। তো মায়ের কাছে আসলে শিক্ষা সেটা। এবং আন্টি কিছুদিন আগে এক্সপায়ার করেছে, আমাদেরকে ছেড়ে চলে গেছে। আন্টি উপরে আছেন এবং ওনার উপর আসলে জান্নাত নসিব হোক, এটাই দোয়া করি। তো আমি এখন একটু চালটা ছেড়ে দিচ্ছি। এখানে কতটুকু বললেন? 2 কাপ। হ্যাঁ, আর এখানে হচ্ছে হাফ কেজি। আচ্ছা, হাফ কেজি চাল আছে। এই চালটাকে আমরা নাড়াচাড়া করে দিচ্ছি। এটাকে ভালো করে ভাজতে হবে। মানে যেভাবে করে আমরা অ্যাকচুয়ালি পোলাও রান্না করি সেরকমই, খালি জাস্ট আমাদের যে খুদের ভাত যেটা সেটা দিয়ে আমরা মূলত কিন্তু আমরা তো পোলাওতে রসুন আস্ত দেই না, শুকনো মরিচ দেই না, মানে একটু ডিফারেন্ট আছে, একটু ঝাল ঝাল। এবং ইদানিং কিন্তু তো বেশ চলছে বেশ, এবং এটা অনেকে এখন ফুড পান্ডা বিভিন্ন ইয়ে কাছে নিয়ে খাচ্ছে, খুব পপুলার। আপনি কি নাড়াচাড়া করতে চান? হ্যাঁ, করি। 2 চা চামচ, একটু উঁচু করে 2 চা চামচ আমার মাপ হয়ে গেছে, আমি আমার পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, যে ফ্লেভারটা আমরা যারা এখানে আছি তারা এটা খেয়াল করতে হবে, এটা সরিষার তেলে করতে হবে। তেলটা দিতে হবে সরিষার তেল। খুদি ভাত হচ্ছে সরিষার তেল দিয়ে করতে হয়। একদম। এবং ওয়েদারটা এত চমৎকার, ঠান্ডা ঠান্ডা বাতাস, তার মধ্যে রান্না হচ্ছে খুদি ভাত। বিকালে পরন্ত বিকেল অলরেডি শুরু হয়ে গেছে। আচ্ছা, আমার খুদটা ভাজা ভাজা হয়ে আসছে। এখন আমি একদম আমার মাপা আছে, আমি 2 কাপের জন্য 4 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি দিয়ে দিবি? হ্যাঁ, একটু আস্তে আস্তে দিতে হবে, অল্প অল্প করে। আচ্ছা, ঠিক আছে। বেশ গরম। ধরতে পারবেন না? আমি অন্যকে ডাকবো? না না, অবশ্যই ধরতে পারবো আপু। একটু দেই, কোনো অসুবিধা নেই। একটু যেহেতু এখানে আসছে, একটু জামের মতন করে আঁচল দিয়ে ধরে, এখানে যেন না পড়ে। হ্যাঁ হ্যাঁ, একটু আমি একটু নেড়ে একটু। আচ্ছা, এখানে একটা কথা আছে, আমরা তো পোলাওতে নর্মালি পুরো পানিটা একসাথে ঢেলে দিয়ে দিই, এখানে আমি একটু আস্তে আস্তে পানিটা দিই। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে কেন দিচ্ছি? এই চালটা তো এভাবেই দিতে হবে, মানে না হলে জমে যেতে পারে, কারণ খুদি তো দলা ধরে যেতে পারে। আচ্ছা, সো দিস ইজ দ্য অ্যানাদার টিপস ফর দিস রেসিপি। এখন আর জমবে না, এখন আমরা পুরোটা দিয়ে দিতে পারি। ওকে, ফাইন। এখানে 4 কাপ পানি আছে। ঠিক আছে, এখন আমি যেটা করব, এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটু দেখি আমরা। হ্যাঁ, এই যে চাল ফুটে আসছে, একটু নাড়া দিয়ে দিচ্ছি আমি। খুব সুন্দর একটা স্মেল এসেছে। পাচ্ছেন এই স্মেলটা? সুন্দর। একদম। আবার ঢেকে দিচ্ছি আমি। 20 মিনিট হয়ে গেছে এবং সেই ফাঁকে আমাদের কিন্তু বৌখুদি ভাতও রান্না হয়ে গেছে। তো আপু কি অবস্থা? হ্যাঁ, এই যে আমি দেখাচ্ছি। হ্যাঁ, আমার খুদি ভাত হয়ে গেছে ইনশাআল্লাহ, শেষ। আপনাকে তো একটা রান্না করে আমি ছাড়ছি না, কারণ আমি আরেকটা রান্না দেখবো, যেটা আমি বলেছিলাম 2টো রান্না দেখবো আপনার কাছে, কারণ রোজ রোজ আসলে এখানে আসা আমার হবে না। তো আজকে আরেকটা খুদি ভাত ডান। আমি আপনাদেরকে দেখাবো পদ্মার ইলিশ, ইলিশের সরষে ইলিশ। আচ্ছা, পদ্মার থেকে আনা মাছ দিয়ে সরষে ইলিশ আপু রান্না করে দেখাবে। ইলিশের সরষে ইলিশ তো অনেকে অনেকভাবে করে থাকে, আজকে না হয় আমরা শম্পা আপুর স্টাইলে দেখবো যে কিভাবে উনি তৈরি করেন। তো আজকে রান্নাতে চলে যাচ্ছি, সেটা হচ্ছে পদ্মার ইলিশ মাছ, মানে পদ্মার ইলিশ দিয়ে আপু আপুর স্টাইলে বানিয়ে দেখাবে সরিষার ইলিশ। আমরা কি রেডি আপু? হ্যাঁ, আমরা রেডি। তাহলে চলুন দেখে নিই কি কি উপাদান লাগছে আমাদের এই সরিষা ইলিশ তৈরি করতে। আমাদের এখানে সরিষা ইলিশ রান্না করার জন্য ইলিশ মাছ, যেটা আপু বললো পদ্মার ইলিশ আপু নিয়েছেন, তাই না? পদ্মার ইলিশ নিয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি এগুলো খুব সুন্দর করে কেটে পরিষ্কার করে রাখা। লাগছে লবণ, সরিষার তেল, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো,
সয়াবিন তেল অল্প একটু, কাঁচামরিচ, আর ওখানে আছে আমার সরিষা, পেঁয়াজ, মরিচ দিয়ে কাঁচামরিচ দিয়ে একসাথে বাটা একটা মিশ্রণ। কেমন পরিমাণে আপনি কাঁচা মরিচ দিয়েছেন? আমি কাঁচামরিচ দিয়েছি 5টা, আর সরিষা নিয়েছি 1.5 টেবিল চামচের মতো উঁচু উঁচু করে। সাদা সরিষা না, সাদা লাল মানে মিশানো যেটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর পেঁয়াজ দিয়েছি। আর পেঁয়াজ দিয়েছি 3টা। ওকে ফাইন, একসাথে করে বেটেছি একটু লবণ দিয়ে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা দেরি না করে রান্নাতে চলে যাচ্ছি। এই ঠান্ডা ঠান্ডা রোমান্টিক একটা বিকেলবেলা আমরা শম্পাপুর হাতের সরিষা ইলিশ খাবো। তাহলে আপু অন করে ফেলে। শম্পাপু কি করব আমরা প্রথমে? আমরা এখন যেটা করব সরষে ইলিশ রান্না করব। তো আমি এখন পাত্র দিয়েছি, এখানে আমি সরিষার তেল যেটা রান্না করব। আচ্ছা, তো আমি সরিষার তেল ঢেলে দিচ্ছি, এখানে 1/2 কাপের মতো আছে। আচ্ছা, খাঁটি সরিষার তেল, একদম খাঁটি সরিষার তেল। কালারটা দেখেও বোঝা যাচ্ছে এবং ফ্লেভারটাও, এটাও আমাকে কাঁদিয়ে দিবে। অন্যান্য এপিসোডগুলোতে যেরকম কাঁদিয়ে দিয়েছে সরিষার তেল, ঠিক সেরকম। হ্যাঁ, তারপর কি করব? তার মধ্যে আমি একটু হালকা একটু গরম হয়ে আসলে অল্প একটু পেঁয়াজ কুচি দিব। সরিষা ইলিশ অনেকভাবে করে, তবে আজকে শম্পাপুর রান্নাটা দেখব, কারণ প্রত্যেকটা রান্নার মধ্যে শেখার কিছু আছে। আমার মনে হয় যেটা শেখার কিন্তু কোনো শেষ নেই। একটা রান্নাই অনেকভাবে অনেক ডিফারেন্ট রেসিপিতে হতেই পারে। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসছে, দেন আমি আমার যে পেঁয়াজ, সরিষা এবং কাঁচামরিচের একটা মিশ্রণ আমি বেটে রেখে দিয়েছি, ওটা আমি দিব। ওকে, এবং খুব সুন্দর এবং একটা সরিষা ইলিশটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, এই 10 মিনিটের মধ্যেই হয়ে যায়। এত সুস্বাদু একটা খাবার, বাট খুব অল্প সময় হয়ে যায়। একদম একদম, এবং খুব সুন্দর একটা ওয়েদারের মধ্যে আমরা রান্না করছি। কিছু কিছু অনুভূতি আছে, সূক্ষ্ম অনুভূতি যেগুলোকে আমি বলি, এগুলো আসলে ভাষায় বা শব্দে প্রকাশ করা যাবে না। আমরা এখানে এত সুন্দর একটা ওয়েদারে, এত সুন্দর একটা ওয়েদার, এরকম ওয়েদার মানে পারফেক্ট রোমান্টিক ওয়েদারে আমরা আসলে রান্না করছি। সো আমি মিস করছি আমার হাজবেন্ড, কেন আমি শিওর আমি ভাইকে মিস করছি। সেটাই। এবং যারা ধরেন নিউলি ম্যারিড কাপল, এখানে যদি আপনার এই ভিলাটাতে যদি কেউ আসে ইন ফিউচারে, যখন আপনি এটা অফিসিয়ালি লঞ্চ করবেন, আমি বলবো মাস্ট এসে এখানে থাকবেন, এখানে এনজয় করবেন, এবং এখানে আসলে খুবই সুন্দর একটা ভিউ। যখন পেঁয়াজটা একটু লালচে লালচে হয়ে আসছে কাছাকাছি, তখনই আমি ওটা মাছগুলো দিয়ে দিই, কোনো অসুবিধা নেই। এখন আমি সরিষা, কাঁচামরিচ, পেঁয়াজ এবং একটু লবণ দিয়ে বেটেছি একসাথে, ওটা আমি এখন এখানে পুরোটাই দিয়ে দিব। খুব সুন্দর মতন আমাদের এটা লালও হয়ে আসছে, তো এটা আপনি দিয়ে দেন, আমি নাড়তে থাকি ততক্ষণ। একটু পানি দিয়ে দিব? হ্যাঁ, একটু পানি দিব, ওই যে পানিটা আমি বলছি, অল্প একটু পানি দিতে হবে, যাতে না ছুটে আসে। আর একটু পানি দিতে হবে। আর একটু না একটু কষানো হোক। তারপর আমি যেটা করবো, আমি একটু হালকা একটু হলুদ দেবো, একটু মরিচের গুঁড়ো আমি দেই সরষে। আচ্ছা আচ্ছা, আপনাকে আপনার হ্যাঁ চামচটা দিয়ে দিচ্ছি। এবং মজার ব্যাপার হচ্ছে চামচের এখানেও কিন্তু একটা রিক্সা পেইন্ট করা আছে, আপনারা যদি লক্ষ্য করে দেখেন। মানে কতটা একটা মানুষ শৌখিন হতে পারে। রিক্সা পেইন্টের লজিকটা আসলেই ঠিক, কারণ কোথাও না কোথাও গিয়ে রিক্সা কিন্তু আমাদের দেশের একটা ঐতিহ্য। যখন আমি কানাডাতে ছিলাম, যখন ওখানে পড়াশোনা করার সময়, তখন আমি রিয়েলাইজেশনে এসেছি আই উইশ আমার একটা রিক্সা অন্তত থাকতো, কারণ অ্যাজ এ বিং এ স্টুডেন্ট তখন কিন্তু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি অল্প একটু, সামান্য। অনেকে সরষে ইলিশটা একটু সাদা সাদা খায়, আমি একটু হালকা একটু মরিচ দিই, একটু হলুদ, একদম সামান্য। আচ্ছা, আমরা কি আরেকটু পানি দিতে পারি? হ্যাঁ, আরেকটু পানি দিতে হবে। সরিষার একটা সুন্দর ফ্লেভার আসছে, আমরা পাচ্ছি। আমি একটু লবণ দিব। এই যে লবণটা, আচ্ছা, লবণও খুব সামান্য, কারণ আমার সরষে বাটার মধ্যে লবণ ছিল, তো আমি লবণ একটু কম দিব। লবণ দেওয়া হয়ে যাচ্ছে এবং আমরা এইখানে আর একটু পানি দিব এটার মধ্যে। আচ্ছা, কি দারুণ সুঘ্রাণ। এখন আমি যেটা করব, আমি মাছগুলোকে এটার মধ্যে দিয়ে দিব। এবং যারা নতুন নতুন রান্না করছেন, তারা কিন্তু ভুলেও মাছ দিয়ে নাড়াচাড়া বেশি করবেন না, একেবারে ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যাবে। আমরা বানাচ্ছি পদ্মার ইলিশ, পদ্মার সরিষা ইলিশ।
আপুর দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ঢাকা। আচ্ছা, ঢাকার মেয়ে, বিয়ে হয়েছে কোথায়? চাঁদপুর। এবং পরিবারে ইলিশের দেশে। হ্যাঁ একদম। এবং পরিবারে কে কে আছে সেই গল্পটা যদি একটু বলতেন সেই ফাঁকে। আমার পরিবারে আমার বাবা আছেন, আমার শ্বশুর আছেন, আর আমার দুটো ফুটফুটে বাচ্চা আছে, আমার ছেলে একটা, মেয়ে একটা, আর আমার জীবনসঙ্গী আছেন, যে আমার সব কিছুতে আসলে সহযোগিতা করে। তার সহযোগিতা ছাড়া কোনো কিছুই সম্ভব ছিল না। আমার হাজব্যান্ডের নাম হচ্ছে মাসুদ, আমরা একই সাথে থাকি। আর আমার শ্বশুর বাড়িতে আছেন আমার দুজন ভাসুর আর একজন দেবর, আর আমার একটা ছোটো ভাই। আমাদের খুবই ছোটোখাটো একটা ফ্যামিলি এবং খুব সুইট একটা ফ্যামিলি। তো সবার কাছে আমি দোয়া চাচ্ছি আমার পরিবারের জন্য। অবশ্যই আপু, আপনি এত ভালো এত লক্ষ্মী, তো আমাদের সকলের দোয়াই আপনাদের জন্য আসবে। এখন কি করবো আপু? আমরা এখন আমি ঢেকে দিব। আচ্ছা, আমরা ঢেকে দিয়ে দিচ্ছি এবং একটু জালটা একটু কমিয়ে দিব। আচ্ছা, কতক্ষণ লাগবে বলেন? 10 মিনিট। 10 মিনিটেই হয়ে যাবে। আমাদের কি উল্টানো পাল্টানোর কোনো ওয়ে? না, আমি উল্টাবো না, আমি জাস্ট এভাবে ঢাকা দিয়ে দিব না? হ্যাঁ, আমার ইলিশ মাছটা প্রায় হয়ে আসছে। তো আমি এখন যেটা করব, আমি কয়েকটা কাঁচামরিচ এটার মধ্যে দিয়ে দেবো। কাঁচামরিচগুলো 6-7টা কাঁচামরিচ চিড়ে আমি জাস্ট উপর দিয়ে দিচ্ছি। এটা যার যার ঝাল অনুযায়ী সেরকম করে। আমি আরো একটা কাজ করি, যেটা হচ্ছে আমি লাস্টে আবার একটু সরিষার তেল দিই, অল্প, একদম হালকা। ঠিক আছে, কোনো অসুবিধা আর নেই। কিছু না, আর জাস্ট 2 মিনিট পর আমি এটা নামিয়ে ফেলবো। এটা হয়ে আসছে। তাহলে 2 মিনিট পরে এটা হয়ে যাবে, এটা অটোমেটিক্যালি ডান হয়ে যাবে। এবং এই ফাঁকে একটা মজার কাণ্ড ঘটে গেছে। কাণ্ডটা হচ্ছে, শম্পা আপু তো এখানে আমাদেরকে নিয়ে ফার্ম হাউসে চলে এসেছে, কিন্তু শম্পা আপুকে সারপ্রাইজ দিতে শম্পা আপুর হাজবেন্ড মানে মাসুদ ভাইয়ের গল্প আমরা কিন্তু শুনতেছিলাম, সেই মাসুদ ভাই এখানে এসে হাজির হয়ে গেছে আমাদের এখানে। তো এখন মাসুদ ভাইয়ের কাছে শম্পা আপুর গল্প শুনবো। মাসুদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। তারপরে কেমন আপনি ভালো লাগছে? আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। আছি। এবং সারপ্রাইজ যে দিয়ে আসলেন বা চলে আসলেন আপুকে, কেমন লাগছে? ভালোই লাগছে। এই সারপ্রাইজ ও কি তো রান্না বান্না নিয়ে অনেক ব্যস্ত থাকে, ওকে সময় দিতে পারি না ঠিক মতো। এবং এই এবং সারপ্রাইজ কি সবাইকে- মাঝে মাঝে দেওয়া হয় নাকি? না, সবসময় দেওয়া হয়। যাক, চেষ্টা তাহলে করি তো চেষ্টা lucky, করি lucky, সম্পর্ক চেষ্টা করি অনুযায়ী। আর কি, যতটুকু পারি কাজের ফাঁকে। আপুর কোন জিনিসটা আপনাকে সব সময় মুগ্ধ করে? ও রান্না করে, সবাইকে খাওয়াতে পছন্দ করে। আমার পরিবার এবং ওর পরিবার, সেটা বললে কোনো কিছু না, বন্ধু বান্ধব যে আসে তাকেই সে খুব মজা করে, বেশি ফুর্তি মজা করতে। করে ভালো করে কি করে রান্না করে খাওয়াতে পারবে এবং সুন্দর প্রেজেন্টেশন দিতে পারবে, সেটাই সবসময় সে এবং আপনি চেষ্টা তো করে অনেক যাচ্ছে। lucky যে মানে যে আপু হ্যাঁ, এত আমি কিছু এরকম করতে পারে। একটা ভালো স্ত্রী পেয়েছি এই এটা শম্পা কিন্তু হিসাবে। রেকর্ড হয়ে আমরা ট্রেডমার্ক দিয়ে যাচ্ছি। হ্যাঁ, সো এটা কিন্তু একটা মজার জিনিস এবং এটা সকল হাজবেন্ডের জন্য, ইনক্লুডেড আমার হাজবেন্ডও আশা করি এটা দেখবে। এবং তার জন্য খাওয়া বলছি, খেয়ে আমার ওজন অনেক বেড়ে গেছে। পারিবারিকভাবেও বেশ সবাই স্বাস্থ্যবান বলা চলে। না, স্বাস্থ্যই সকল সুখের মূল, এটা। এবং আমি আরেকটা জিনিস সবসময় মনে করি, আমরা যা অর্থ উপার্জন করি তার কতটুকু আমরা খাবার হিসাবে খাই এবং কতটুকু আমি বাজার করতে বেশি পছন্দ করি। ছোটবেলা থেকেই আমি কাঁচা বাজার এবং নিজের মতো করে বাজার করে এটা সুন্দরভাবে রান্না করুক, ওই দিনেই রান্না করলে সবচেয়ে বেশি উপভোগ করি। এখানে এই বাগান বাড়ির সবচেয়ে বড় উপভোগ্য জিনিস হচ্ছে দিনের রান্না, দিনের খাবার, মানে দিনের রান্না দিনের খাবার। একদম। মানে সকালের রান্না, হ্যাঁ, বাজারও সকালে। সকাল ভোর 4টার সময় আমি বাজারে যাই, বিভিন্ন নদীর জায়গায় পাড়ে যে চলে যাই আমরা। যেখানে ভালো ভালো মাছ পাওয়া যায়, কোথায় কি পাওয়া যায় সেটা আমি জানি, চেষ্টা করি সেটাকে উপভোগ করে সবাইকে সেভাবে আনন্দ দেওয়ার জন্য। এখানে তাহলে তো ভাইয়া একটা আমাকে নতুন আরেকটা আইডিয়া দিয়ে দিল। এখন তো ভাইয়ার পেছনে লাগতে হবে। ভাইয়া বললো উনি মাছ চিনে, তার মানে যেহেতু উনি মাছ চিনে, কোনো এক সময় আমাদের টিমকে নিয়ে ভাইয়ার পেছনে আসতে হবে এবং ভাইয়া মাছ কিনবে, আমরা মাছ ভাইয়ার কাছ থেকে চিনবো। ভাইয়াকে নিয়ে তাহলে একটা আলাদা ব্লগ হবে, যে ব্লগে আমরা চিনবো যে কিভাবে করে মাছ চিনতে হয়, কোনটা ভালো মাছ কোনটা খারাপ মাছ। ভাই আপনাকে কিন্তু ছাড়া যাবে না। নদীর মাছ, এবং আমাদের দেশে বেশিরভাগ মানুষই এখন মৎস্য চাষে বেশি উৎসাহী হয়ে গেছে, সেই সমস্ত মাছও আমাদের দেশে মজা, কিন্তু নদীর মাছের মতো না। নদীর মাছের মতো এক এক জায়গায় এক এক সময়ে মাছ উপভোগ করা যায়, মাছের স্বাদ ভিন্ন হয়, সেটা আমি জানি এবং মোটামুটি চেষ্টা করি সেভাবে মানুষকে খাবার পরিবেশন করে আমার স্ত্রীর মাধ্যমে সেটা মানুষের কাছে পৌঁছে দিতে, এবং রিয়েল টেস্ট যেন পায় প্রকৃতি এবং আমাদের বাংলাদেশের মাটিও মানুষ এবং এই নদীর এবং মাছ যেন মানুষকে আনন্দ পায়, সেটা সবসময় চেষ্টা করি। এভাবেই একটা স্বপ্ন থেকেই আসলে এইভাবে এই রিসোর্টটা করা
এটা হচ্ছে শম্পা মাসুদের উঠান বাড়ি, এবং একটা 20 বছর আমার বিবাহিত জীবন চলে গেছে, সেটার মধ্যে এ যেন প্রকৃতি, পরিবেশ, পূর্ণিমা, জ্যোৎস্না রাত সব কিছু দেখতে পায়, তা হিসাবে আমার স্ত্রীকে উপহার হিসাবেও এটা একটা এটা আমি জানতাম না, আমরা এই ব্লগের মাধ্যমে সবাই সেটা উপভোগ করবেন। সামনের দিনে আপনাদের জন্য আমাদের দোয়া থাকলো, শুভকামনা, নিমন্ত্রণ রইল। সবাই আসবেন, সবাইকে যেন ভালো কিছু উপহার দিতে পারি, এবং সবাই এই দেশের রান্না এবং এই দেশের নদী প্রকৃতির যে মাছ প্রকৃতি সেটা যেন উপভোগ করতে পারেন সঠিকভাবে, সেটা চেষ্টা আমাদের থাকবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমাদের বৌখুদি ভাত কিন্তু রান্না করা শেষ, এবং সেই সাথে আপু কিন্তু খুব সুন্দর করে প্লেটিং করেছে, এবং এটা আমরা দেখতে পাচ্ছি। ডিম ভাজি আছে, এখানে বিভিন্ন ধরনের ভর্তা আছে। আপু কোনটা কি ভর্তা? আচ্ছা, বউ ভাত খেতে হলে সাথে মানে বিভিন্ন ধরনের ভর্তা থাকলে খুব মজা লাগে। ভর্তাটা আর সাথে যেটা যায় সেটা হচ্ছে ডিম ভাজা। ডিম ভাজা থাকলে কোনো কথাই নেই। হ্যাঁ, তো আমি বউ ভাত করেছি, এটা ডিম ভাজি, এটা একটা কাবাব, এটা হচ্ছে ইলিশ মাছ ভর্তা, ইলিশ মাছের লেজের ভর্তা, এটা ডাল ভর্তা, এটা ছোট ছোট চান্দা মাছ পাওয়া যায় গ্রামে, সেটা শুটকি ভর্তা, কালিজিরা ভর্তা, ডিম ভর্তা, আর আমার বেসিক্যালি বেগুন ভাজা খুব পছন্দ, তো আমি বেগুন ভাজা রেখেছি, সরষের তেলে বেগুন ভাজা। তো মোটামুটি সবকিছু ফুল প্ল্যাটার। অনেক সময় আছে না, আমরা বলি বিভিন্ন জায়গাতে গিয়ে যে ইন্ডিয়ান থালি দেন, পাকিস্তানি থালি দেন, আমাদের দেশি থালি হচ্ছে এটা। সো এটার উপরে আসলে কোনো কথা হবে না। তো আমাদের ইলিশ, মাসুদ কোথায় তুমি? আমার ইলিশ মাছটা নিয়ে আসো। সো ভাইয়া নিয়ে আসছে ইলিশ, সরিষা ইলিশটা ভাইয়াই নিয়ে আসছে, এবং সেই সাথে আমরা দেখি কি অবস্থা। বসো, তুমিও বসো। এটা হচ্ছে আমার সরিষা ইলিশ। এটা আমার মায়ের কাছে শেখা, কারণ আমার মা এভাবে করতেন, এবং আমার মায়ের সরিষা ইলিশ ছিল বিখ্যাত। মানে যে একবার খেয়েছে সে বলেছে যে আমি আবার আপনার হাতে খেতে চাই। তো আমি চেষ্টা করেছি আম্মুর কাছাকাছি যেতে, হয়তো পারিনি, কিন্তু চেষ্টা করেছি। আর ইলিশটা কিন্তু পদ্মার ইলিশ, একদম ফ্রেশ ইলিশ। আমরা ঘুরে গিয়ে আমি আর মাসুদ ভোর রাত্রে পদ্মার পাড়ে গিয়ে ইলিশ নিয়ে এসেছি। কোনো একদিন আমরা ভোর রাতে এখানে চলে আসবো, ওনাদের সাথে আমরা পদ্মার পাড়ে যেয়ে কোনো একটা ব্লগ কভার করব, দেখাবেন তো? হ্যাঁ, ইনশাআল্লাহ। এটা দুলা ভাইয়ের কাছে আবদার থাকলো। তো কোনো অসুবিধা নেই। তো আজকের এই এপিসোডটা এখানেই শেষ করে ফেলছি। একদম পরন্ত বিকেল বেলার সূর্য ডুবে গেছে, এবং খুব সুন্দর একটা ওয়েদার এখানে, যেটা আমি আবারও বলছি ভাষায় ডেসক্রাইব করতে পারবো না। তো থ্যাংক ইউ সো মাচ শম্পা আপু, আমাদেরকে অনেক ধন্যবাদ কষ্ট করে সে ঢাকা থেকে আসার জন্য। আরেকটা কথা আমি একটু বলি, যেটা বললেই নয়, বউ ভাতটা কিন্তু খেতে হয় সকালে, সকাল 10টার জন্য একদম পারফেক্ট। মানে এটা খাওয়ার সময়টা হচ্ছে সকাল 10টা, মানে ঘুম থেকে উঠে বউ ভাত, মানে এটা দুপুরবেলা খাওয়া যেতে, সকালে খেলে বেশি মজা লাগে। তো ঠিক আছে, তো আমরা এটা তো জানতেই পারলাম, এবং আমি আবারও বলবো দুলা ভাইকে ধন্যবাদ, শম্পা আপুকে সকালের নাস্তা হিসেবে আর কি বউ ভাত। হ্যাঁ, আমি সামনে নিয়ে আসবো উঠান বাড়িতে বউ ভাত সকালের নাস্তা হিসেবে। ওকে, দারুণ হবে। তখন আমরা আসবো, এবং যখন অফিসিয়ালি লঞ্চ হবে তার আগ দিয়ে কিন্তু এসে আমরা আবার একটা ব্লগ বানাবো। আজকে যেমন লাইভে গিয়েছিলাম, আবার পেজ থেকে সেটাও করব। তো আজকের এপিসোডটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি এপিসোডটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং থামস আপ দিতে ভুলবেন না। আসছি আগামীতে উম্মাস কিচেন আরও নতুন নতুন ব্লগ নিয়ে, আঞ্চলিক খাবার নিয়ে, গল্প নিয়ে, আড্ডা নিয়ে, আরও অনেক কিছু নিয়ে। আর সেগুলো দেখতে এবং জানতে উম্মাস কিচেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি, এবং আমরা খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, উম্মাস কিচেনের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ, এবং সবাইকে উঠান বাড়িতে নিমন্ত্রণ। একদম। আল্লাহ হাফিজ এন্ড হ্যাপি কুকিং। আসসালামু আলাইকুম।